স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ধর্মীয় ভাব গাম্ভীর্যে শোকের দিন পবিত্র আশুরা পালন, বিভিন্ন স্থানে তাজিয়া মিছিলে মুসল্লিদের ঢল। যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 51, জীবিতদের খোঁজে শত শত উদ্ধারকারী। এবারে বিস্তারিত। হায় হোসেন মাতমের মধ্য দিয়ে রাজধানীতে আজ পালিত হলো পবিত্র আশুরা। হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার ঘটনা স্মরণে পুরান ঢাকায় বের করা হয় বিশাল তাজিয়া মিছিল। এটি শোককে শক্তিতে পরিণত করার দৃঢ়তায় পরিণত হয়। কারবালার ইয়াজিদ বাহিনীর হাতে হজরত ইমাম হোসেন ও তার পরিবারের সদস্যদের শহীদ হওয়ার শোকাবহ ঘটনার স্মরণে রবিবার পুরান ঢাকার হোসনি দালানের সামনে জড়ো হন বহু মানুষ। সকাল 10টায় শুরু হয় তাজিয়া মিছিল। এ সময় হায় হোসেন মাতম তোলেন ধর্মপ্রাণ মুসলমানরা। আজকে মঞ্জিলের দিন, আশুরার দিন, এই জন্য আমরা প্রতি বছর এটা পালন করি। সারাদিন এখানেই থাকি যে পর্যন্ত মিছিল শেষ না হয়। আল্লাহ যেন হাসরের ময়দানে যেন মওলা হোসেনকে যে শহীদ করেছে তাদের যেন নিশ্চিতভাবে খারাপভাবে তাদের যেন বিচারটা করা হয়। হিজরি 61 সনের 10ই মুহররম মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৌহিত্র হজরত ইমাম হোসেন এবং তার পরিবারের সদস্যরা ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে খুন হন। এ শোকাবহ ঘটনার স্মরণে পালিত হয় পবিত্র আশুরা। এই দিনটাকে যেন মানুষ ভুলে না যায়, তাই 10ই মুহররম প্রত্যেক বছর এই দিনটাকে মিছিলটা করা হয়। হোসেন ইসলামের যারা আছে তারা সবাই মিলে শোক পালন করার উদ্দেশ্যে তাজিয়া মিছিল হয়ে থাকে। হোসনি দালান ইমামবাড়া থেকে শুরু হওয়া এই তাজিয়া মিছিল আজিমপুর ও নীলক্ষেত হয়ে এগিয়ে যেতে থাকে। নিউ মার্কেট ও সায়েন্স ল্যাব ঘুরে ধানমন্ডিতে এটি শেষ হয়। আমাদের মিছিল নিয়ে আমরা যাব, আরামভাবে মিছিলটা শেষ করে দিব সুন্দর মতো করে, যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। আমি আসছি, আমার চাচা আছে, আমার বড় ভাই আছে, তারপর আরো লোক আছে, আত্মীয় স্বজন, তাদের সাথে আসছি। পবিত্র আশুরার অন্যতম অনুষঙ্গ তাজিয়া মিছিল। এটি নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। ধর্মীয় ভাব গাম্ভীর্যে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। নানা কর্মসূচির মধ্যে অন্যতম তাজিয়া মিছিল। এ সময় কারবালায় ইয়াজিদ বাহিনীর হাতে হত্যাকাণ্ডের শিকার হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের আদর্শ মেনে চলার আহ্বান জানানো হয়। মহরম মাসের 10 তারিখ। মুসলিম উম্মার কাছে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ। কারবালার নৃশংসতার স্মরণে রাজশাহীর বিন্দুর মোড় রেলগেট থেকে শোক র্যালি বের করা হয়। এতে বিশ্ব বাংলা ফাউন্ডেশনের ভক্তরা অংশ নেন। শেষ হয় মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে। সেখানে সংক্ষিপ্ত পথসভা, তাকবীর তাহারিমা, দরুদ পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়। প্রেমময় মোহাম্মদ ইসলামকে টিকে রাখার জন্য আত্মত্যাগের মাধ্যমে ইসলামকে পুনর্জীবিত করেছিলেন। আজকের দিনটার মধ্যেই প্রকৃত ইসলামের তাৎপর্য নিহিত। ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কে বাদ। সেই ইয়াজিদ বাহিনী তখনও ছিল, এখনো বাংলার জমিনে আছে। পবিত্র আশুরা উপলক্ষে চট্টগ্রামের সদরঘাট ইমাম বাগরাহ থেকে তাজিয়া মিছিল বের করা হয়। এর আগে আয়োজিত মজলিসে হজরত ইমাম হোসেনের জীবন থেকে শিক্ষা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। হিজরির 61 সনের 10ই মহরম হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহা এবং তার পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন। দিনটির স্মরণে বরিশাল নতুন বাজারে তাজিয়া মিছিলের আয়োজন করা হয়। আজকে আমাদের ঐতিহাসিক 10ই মুহররম, আমরা কারবালার স্মরণে এটা পালন করছি। প্রত্যেকটা মুসলমানের তাদের সম্বন্ধে জানা উচিত। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, সন্ত্রাস নয়, শান্তি চাই, মাদক মুক্ত সমাজ চাই। খুলনায় শোক মিছিল বের করে আঞ্জুমান এ পাঞ্জাতানিন মসজিদ। এর আগে অনুষ্ঠিত হয় জিয়ারতে আশুরা ও আমল। এ সময় হজরত ইমাম হোসেনের জীবনের ওপর আলোচনা করা হয়। পবিত্র আশুরা উপলক্ষে রাজবাড়িতে আয়োজন করা হয় শোক মিছিল। কয়েক হাজার মুসল্লি এতে অংশ নেন।
এটি শহরের প্রধান প্রধান এলাকা প্রদক্ষিণ করে। দীপ্ত, বার্তা কক্ষ। সীমান্তে বিএসএফ এর আগ্রাসন আর মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার চাঁপাইনবাবগঞ্জে এনসিপির পথসভায় তিনি কথা বলেন। এর আগে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তির মোড় থেকে বেলা 2টায় শুরু হয় এনসিপির জুলাই পদযাত্রা। পদযাত্রাটি শহরের বাতেনখার মোড়, নিমতলা মোড়, বড়ই আন্দারা মোড়, গাবতলী মোড় হয়ে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়। পরে পথসভায় নাহিদ ইসলাম বলেন, সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে ভারতের, সেই বাহাদুরির দিন শেষ হয়েছে। যদি তারা সীমান্ত অশান্ত করার আর কোনো পায় তারা করে, যদি সীমান্তে আগ্রাসন চালায়, সীমান্তের মানুষদের হত্যার চেষ্টা চালায়, তবে এনসিপি সীমান্তে লং মার্চ ঘোষণা করবে। সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এখানে গ্রেনেড মারে, এখানে বোমার বিস্ফোরণ ঘটায়। আমরা কিন্তু এই সব আগ্রাসন আর মেনে নিব না। অনেক কাল হয়েছে। সংস্কারের নিত্য নতুন প্রস্তাব রাষ্ট্র ও সংসদ পরিচালনায় বিপুল প্রভাব ফেলবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার গুলশানের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সংস্কার ইতিবাচক হলে অবশ্যই তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। নিত্য নতুন এমন সব প্রস্তাব আসছে যেগুলো রাজনীতি, রাষ্ট্র ও সংসদ পরিচালনায় বিপুল প্রভাব ফেলবে। এসব প্রভাব ইতিবাচক হলে অবশ্যই তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। কিন্তু রাষ্ট্রের মালিক জনগণকে সম্পৃক্ত না করে তাদের প্রতিনিধিত্ব কিংবা প্রত্যাশার ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন করার অধিকার কোনো ব্যক্তি, দল কিংবা কমিশনের আছে কিনা তা বিবেচনায় নিতে হবে। দেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ ও বিএডিসি হিমাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এমনটা জানান। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে। এটা ক্ষেত্রে আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। আপনারা সবাই মানে কোনো ধরনের আপনারা এই যে গত 10 মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের? যেহেতু নাই, আগে ছিল আপনারা দিচ্ছেন, এখন নাই আপনারা দেন না। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার কাজ শুরু করতে যাচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড সিডিডিএল। আজ মধ্যরাত অর্থাৎ 7 জুলাই থেকে সরাসরি ক্রয় পদ্ধতি ডিপিএম এর আওতায় পরবর্তী 6 মাসের জন্য এনসিটি পরিচালনার দায়িত্ব পালন করবে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত সিডিডিএল। বর্তমানে নিযুক্ত থাকা কর্মীরা আগের মতোই এনসিটিতে কাজ করবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক। চট্টগ্রাম বন্দরে 4টি কন্টেইনার টার্মিনালের মধ্যে সর্ববৃহৎ কন্টেইনার টার্মিনাল এনসিটি। সক্ষমতা 11 লাখ টিইইউ হলেও এই টার্মিনালে বছরে প্রায় 13 লাখ টিইইউ কন্টেইনার হ্যান্ডেলিং করা হয়। রাজস্ব আয় প্রায় 1000 কোটি টাকা। 17 বছর পর চুক্তির মেয়াদ শেষ হয় এনসিটি পরিচালনা ছাড়তে হচ্ছে বেসরকারি অপারেটর সাইফ পাওয়ার টেককে। প্লাস্টিক খাচ্ছে অসংখ্য মানুষ। গৃহস্থালী অন্যান্য কাজে প্লাস্টিকের পাত্র ব্যবহারের মাধ্যমে এমনটি ঘটছে। ফলে ক্যান্সার, কিডনি জটিলতা, প্রজনন ক্ষমতা কমে যাওয়া এবং বুদ্ধি প্রতিবন্ধিত্ব সহ নানা সমস্যার সৃষ্টি করতে পারে বলে জানান বিশেষজ্ঞরা। 3 সন্তানের জননী সুমা আক্তার। রান্নাসহ পরিবারের যাবতীয় কাজ তিনিই করেন। প্রতিদিনের খাবার তৈরি, বাড়তি খাবার ফ্রিজে সংরক্ষণ এবং পরবর্তীতে তা মাইক্রোওভেনে গরম করা, এই কাজগুলোর বেশিরভাগই প্লাস্টিকের বিভিন্ন বাটিতেই করেন। ওজনে হালকা এবং ব্যবহার সুবিধাজনক হওয়ায় এগুলো তার পছন্দ। কারণ এটা দিয়ে অনেক সুবিধা হয়, যেমন দেখা যাচ্ছে ফ্রিজে খাবারটা রাখলাম, না হলে এটা কিভাবে রাখতাম, বা ওই যে আদা রসুনটা রাখি এটা তো এইভাবে রাখা যায় না পলিথিনে, এই জন্য বাটিতে করেই রাখি। শুধু গৃহস্থালী কাজ নয়, উৎসব অনুষ্ঠানেও এই বাটি বেশি ব্যবহার হয়। কাগজ বা ফয়েল পেপারের পণ্যের চেয়ে দামে সস্তা ও মজবুত হওয়ায় প্লাস্টিকের পণ্যে ক্রেতাদের আগ্রহ বেশি। প্লাস্টিকের বাটিতে দীর্ঘদিন খাবার সংরক্ষণ এবং মাইক্রোওভেনে গরম করে সেই খাবার খেলে নানা রোগ হওয়ার আশঙ্কা থাকে বলে জানান বিশেষজ্ঞরা। মাইক্রোপ্লাস্টিক এবং বিষাক্ত রাসায়নিক আকারে শরীরে প্রবেশ করে মাত্র 4টা মাধ্যমে: বোতলজাত পানীয়, খাদ্য, প্লাস্টিক মোড়ানো গরম খাবার, বাতাসে ভাসমান মাইক্রোপ্লাস্টিক এবং প্রসাধনী এবং টুথপেস্টের মাইক্রোবিন। সব জায়গায় মাইক্রোপ্লাস্টিক এমনভাবে ঢুকেছে, আপনি এখন সিঙ্গেল ইউজ প্লাস্টিক পুরানো হচ্ছে, পুরানো থেকে বাতাসে ছড়াচ্ছে। আমরা দেখছি প্লাস্টিক কণা লিভার
এবং কিডনিতে জমে গিয়ে লিভার এবং কিডনির অকার্যকারিতা তৈরি করে। পুরুষের অন্ডকোষ এবং নারীর ডিম্বাশয়ে প্লাস্টিকের কণার উপস্থিতি পাওয়া গিয়েছে, অর্থাৎ এটি প্রজনন ক্ষমতাকে কমিয়ে দিচ্ছে এবং এই নারী পুরুষের মাধ্যমে যে সন্তানটা পৃথিবীতে আসবে তার অটিস্টিক বেবি হওয়ার ঝুঁকি বেড়ে যাবে। তারা বলেন ধীরে ধীরে এই বাটির উৎপাদন বন্ধ এবং ব্যবসায়ীদের বিকল্প পণ্যে উৎসাহ দিতে হবে। প্লাস্টিকের বিকল্প যেমন জুটের বা অন্যান্য যে পণ্যগুলো আছে সেগুলোতে আমরা ব্যাপকভাবে মাইক্রো ইনভেস্টমেন্টে আমরা মাইক্রো এন্টারপ্রাইজে ছড়িয়ে দিতে পারি। প্লাস্টিক শিল্পের উপরে যদি আমরা শুধু 10% হারের ট্যাক্স পলিউশন ট্যাক্স দেই তাহলে প্রায় 7,000 কোটি টাকার মতো আমাদের বছরে রেভিনিউ আর্ন করা সম্ভব। গবেষণা করতে হবে যেগুলো বিদ্যমান রয়েছে সেগুলোকে সহজলভ্য করা, ব্যবহারের উপযোগী করা এবং একই সাথে আমরা বলি বায়োডিগ্রেডেবল অর্থাৎ জৈবভাবে যেটা পচে যায় এমন কিছু উদ্ভাবন করা। বিশ্বের 7ম প্লাস্টিক দূষণকারী দেশ বাংলাদেশ, তাই এটি রোধে সচেতনতার বিকল্প নেই বলে মত এই বিশেষজ্ঞদের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ডেঙ্গুর হটস্পট বরগুনায় আরও 1 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে 102 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3,459 জনে। সেখানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন 30 জন। স্বাস্থ্য বিভাগ জানায় নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় 76 জন, বামনা উপজেলায় 7 জন, পাথরঘাটা উপজেলায় 12 জন ও তালতলী উপজেলার বাসিন্দা 7 জন। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তাহ জানান বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এমন পরিস্থিতিতে সামাজিক, রাজনৈতিক সহ সকল সংগঠনকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 51 জনে দাঁড়িয়েছে। সবশেষ ট্রাভিস কাউন্টিতে 4 জনের মরদেহ উদ্ধারের পর মারা যাওয়ার এ সংখ্যা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এর বাইরে 44 জন কের কাউন্টিতে এবং 3 জন বার্নেট কাউন্টিতে মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে অন্তত 15 জন শিশু রয়েছে। এদিকে জীবিতদের সন্ধানে শত শত উদ্ধারকারী মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় 850 জনকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে মধ্য ও দক্ষিণ টেক্সাসে বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে টেক্সাসের গুয়াদালুপে নদীর 2 তীরে আকস্মিক বন্যা দেখা দেয়। ইতিহাস গড়া বাংলাদেশ নারী ফুটবল দল রাতে দেশে ফিরছে। এরপরই তাদের সংবর্ধনা দেবে বাফুফে। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে লাল সবুজের মেয়েরা। বাফুফে জানিয়েছে মিয়ানমার থেকে বাংলাদেশ নারী দল আজ রাত 1:25 ঢাকায় পৌঁছবে। ঢাকায় নামার সোয়া ঘন্টা পর রাত 2:30টায় তাদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে রাজধানীর হাতিরঝিল এমফি থিয়েটারে। গ্লোবাল সুপার লিগে দল পেয়েছেন সাকিব আল হাসান। তাকে দলে ভিড়িয়েছে দুবাই ক্যাপিটালস। সাউথ আফ্রিকার স্পিনার কেশব মহারাজের চোটে পড়ায় সুযোগ মিলেছে সাকিবের। রবিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। দুবাই ক্যাপিটালস ভারতের জিএমআর গ্রুপের মালিকানাধীন। আগামী মঙ্গলবার জিএসএল এর উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে দুবাই ক্যাপিটালস। নিউজিল্যান্ডের লিগ সুপার স্ম্যাশের দল সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে ম্যাচ দিয়েই অভিষেক হওয়ার কথা সাকিবের। সব ঠিক থাকলে আগামী 16 জুলাই রংপুর রাইডার্সের বিপক্ষে খেলবেন সাকিব। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ধর্মীয় ভাবগাম্ভীর্যে শোকের দিন পবিত্র আশুরা পালন, বিভিন্ন স্থানে তাজিয়া মিছিলে মুসল্লিদের ঢল। যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 51, জীবিতদের খোঁজে শত শত উদ্ধারকারী। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।